আচ্ছা, তো তাইলে এই পিএইচপির ব্যাপারটা হচ্ছে, পিএইচপি একটা সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ, এটা সার্ভারেই বসে থাকে এবং এটাকে চালায় হচ্ছে অ্যাপাচি সার্ভার। পিএইচপিকে মূলত রান করায় অ্যাপাচি সার্ভার। তাইলে আমরা যতগুলো সার্ভার দেখি তার বেশিরভাগই অ্যাপাচি সার্ভার ওখানে আছে। যদি আমরা পিএইচপি দিয়ে কোনো ওয়েব পেজ তৈরি করি, ডাইনামিক বা বড় বড় সিস্টেম যেগুলো আছে যেগুলো যদি পিএইচপি দিয়ে করি, তো সেখানে আমরা অবশ্যই দেখব যে ওখানে অবশ্যই অ্যাপাচি ইনস্টল দেওয়া থাকতে হবে, না হলে হবে না। এখন পিএইচপিকে বলা হচ্ছে সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ। এবার আমরা আসি সার্ভারটা কী জিনিস। সার্ভারটা হচ্ছে ঠিক এরকম একটা জিনিস, সেটা হচ্ছে আমরা কম বেশি জানি, শুনছি, কিন্তু আমি প্রথম থেকে বলি, অনেকেই শান্তি পাবে। সেটা হচ্ছে সার্ভার ঠিক এরকম একটা জিনিস, সেটা একটা কম্পিউটার, কিন্তু সেখানে সেন্ট্রালি ডাটা কি করা হয়, জমা রাখা হয়। হতে পারে সেটা বাড়ির পাশে, হতে পারে সেটা ওয়ার্ল্ডের যে কোনো প্রান্তে। কোথায় আছে এক্স্যাক্টলি আমি জানি না, কিন্তু ব্রাউজার যখন রিকোয়েস্ট করবে সঠিক তার ইউআরএল এবং ডোমেনের মাধ্যমে সে কী করবে, ওই নির্দিষ্ট পেজটা খুঁজে নেবে। অর্থাৎ নির্দিষ্ট পেজটা খুঁজে নেবে বলতে নির্দিষ্ট পেজটা জমায় রাখা আছে সার্ভারের মধ্যে। তখন ওই নির্দিষ্ট কম্পিউটারকে লোকেট করলে পারে, বললে পারে, তখনও যদি রিকোয়েস্টগুলো ঠিক থাকে, রিকোয়েস্ট করার কিন্তু প্রসেস থাকে, প্রোটোকল হাবিজাবি অনেক কিছু মেনটেন করা লাগে। তো এটা আসলে আমাদের যে ইটা চলে সেটা হচ্ছে এইচটিটিপি, হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। এই প্রোটোকলটা আসলে মূলত ইউজ করা হয় আমরা সার্ভারের কাছে যখন রিকোয়েস্ট করি। অর্থাৎ কোনো একটা কম্পিউটার, দূরবর্তী কোনো একটা কম্পিউটারের কাছে যখন আমি রিকোয়েস্ট করি, তখন এই এইচটিটিপি প্রোটোকলের মাধ্যমে রিকোয়েস্ট করা হয়। আমি এই W3 স্কুলের যে পেজটা, কোথায় গেল, W3 স্কুলের যে পেজটা আমি নিয়ে আসছি, প্রথমে আমি কি করা লাগছে, আমার এখানে w3school.com দেওয়া লাগছে। এই w3school.com যখন আমি ব্রাউজারে লিখলাম, ব্রাউজার আমার হয়ে সে সমস্ত প্রসেসগুলো নিয়ে যাচ্ছে কোথায়, সার্ভারের কাছে। এই www.w3school.com এটা আসলে বলা হচ্ছে যে একটা নেম, এটা কিন্তু এক্স্যাক্টলি আসলে নেম না। এর নিচে যে লোয়ার লেভেলে যেগুলো আছে সেগুলো হচ্ছে সব কি বলবো এটাকে, আইপি অ্যাড্রেস, এবং এটাকে নিয়ে যাবে ডিএনএস সার্ভারে, নেম সার্ভারে, এগুলো সমস্ত ওখান থেকে বলবে যে ঠিক আছে আপনি তো w3school.com নিয়ে আসছেন, এক্স্যাক্টলি আসলে তো W3 স্কুল না, তো এটা হচ্ছে এই জিনিস, সে ভাঙিয়ে ফেলবে। ধরে নিলাম সেটা, মনে করেন যে ওই আমরা আইপি অ্যাড্রেস যেমন দেখছি, আইপি অ্যাড্রেসটা এক্স্যাক্টলি আসলে আমি একটু টেক্সট দিয়ে দেখাই দিই যে আইপি অ্যাড্রেসটা আসলে এমন হয়। এখানে ছিল কোথাও একটা, এই যে 192.125. আমি যে কোনো একটা দিলাম এখানে। তো এটা কিন্তু একটা আইপি অ্যাড্রেস। কিসের আইপি অ্যাড্রেস আমি নিজেও জানি না, কিন্তু কোন ক্লাসের এটা আমি জানি। তো ক্লাস নেই বলতে গেলে সে নেটওয়ার্কিংয়ের সিস্টেমে যাবে, আমি ওখানে যাচ্ছি না, বাট এটা একটা সি ক্লাসের ডোমেন, ঠিক আছে। তো আসলে সাপোজ আমি ধরেই নিই, আমি একটা জিনিস এখানে বলেই নিই, ব্রাউজারে যখন আমি লিখছি www.google.com, গুগলের কিন্তু অনেকগুলো পয়েন্ট আছে, ডোমেন পয়েন্ট অনেকগুলো আছে, ঠিক আছে। আমি একটা জাস্ট বলছি 8.8.8.8, এটা কিন্তু গুগলের একটা। অথবা আমি একটু দেখে আসি এটা কার, দেখার ইচ্ছা যাচ্ছে। আমি একটা ব্রাউজার নিলাম, ব্রাউজারে এখানে আমি কি করব, হলো এই তো এমনি গুগল 10 নিয়ে আসে, দেখি আসি যেটা আদৌ গুগল কিনা। কোথায় 10 নিয়ে আমি একটু দেখি, এটা কিন্তু একটা আইপি অ্যাড্রেস, ঠিক আছে। এটা কোথায় টাইম নিয়ে যাচ্ছে আমি নিজেও জানি না, তবে এটা আমি দেখছিলাম বেশিরভাগ এটা গুগলের অনেকগুলো আছে, সিস্টেম আছে, হ্যাঁ অনেকগুলো আছে। তো এটা কিন্তু একটা আইপি অ্যাড্রেস, যদি সে লোকেট করতে না পারে, আচ্ছা ইরোর গেটওয়ে টাইম আউট, এটা কিন্তু সে নেয়নি। এটা 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 গেটওয়ে টাইম আউট বলতে, এটা যখন আপনি রিকোয়েস্ট করছেন, এটা একটা নির্দিষ্ট গেট দিয়ে ঢুকবে, একটা ইনফরমেশন নিতে হলে একটা গেট দিয়ে ঢুকবে, ঠিক আছে। সেই গেট একটা নির্দিষ্ট টাইম থাকে, সেই টাইমের মধ্যে তাকে ঢুকতে হবে, রিকোয়েস্টে ঢুকতে হবে। যদি সে ঢুকতে না পারে তাহলে সেটা এই যে গেটওয়ে টাইম আউট বলে দেওয়া হয়, তার মানে দরজা লক ক্লোজ।
আচ্ছা, তো তাহলে এইভাবে আমি আমারটাতেই যাই, দাঁড়ান একটু দাঁড়ান, আমি আমারটাতেই বের করা লাগবে, গুগল দিয়ে হইল না। আমারটাতে আমি যাব, গুগলের ওই ডোমেন অ্যাড্রেসটা ভুল হচ্ছে আমার, ওটা 8.8 লেখা, এটা ভুল হচ্ছে আমার। বল, আমি ক্লাসে এসেছি। আচ্ছা, আমি গুগল দিয়েই বোঝাবো। হ্যাঁ আঙ্কেল, ওই যে ইসে মানে যে প্যারেন্টস গুগল ওইটা। ডোমেন হ্যাঁ হ্যাঁ। অ্যাড্রেস, না গুগল ডোমেন না, গুগল আর ওই আইপি ওইটা। অ্যাড্রেস, আইপি অ্যাড্রেস, গুগল না, আইপি না, অ্যাড্রেস না। অনেকগুলো। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, না না, প্যারেন্টসেরটা। কারণ এটা নিয়ে গেলে অন্যদিকে চলে যাবে আবার ক্লাস। এখন যে কাজটা করব সেটা হচ্ছে, তাহলে পিএসপি ব্রাউজার রিকোয়েস্ট করছে, এই যেমন itcode.com লিখলাম, সে তার সার্ভারের কাছে গেল, সার্ভারের কাছে যাওয়ার পরে সে রিকোয়েস্টটা নিয়ে, এবং অবশ্যই এর আগে কি আছে, এইচটিটিপি আছে, এইচটিটিপি আমাদের অ্যাড করা লাগেনি, ব্রাউজার অটোমেটিক্যালি অ্যাড করে নেয়। ঠিক আছে, আমি সেম জিনিসটা কপি করে নিয়ে আসলাম এখানে, এবং তাই হলো। আচ্ছা, তাইলে আমি এইচটিটিপি কিন্তু লিখি না, আমি কিন্তু জাস্ট লিখছি www, লিখি না, খালি itcode.com এভাবে লিখছি। ও কিন্তু টোটালি বুঝে যাচ্ছে যে এইটা হচ্ছে এই সাইট। এখন সবই কিন্তু এরকমই সিস্টেম, যে আমি নাম দেবো, সে নামটা নিয়ে ব্রাউজার কি করবে, আমার হয়ে রিকোয়েস্ট করবে সার্ভারের কাছে, এবং সার্ভারের কাছে রিকোয়েস্ট করার পরে যেটা হবে, সেটা সার্ভার যদি দেখে যে সব কিছু রিকোয়েস্টের প্রসেসগুলো সব ঠিকঠাক, তাহলে সে রেসপন্স করবে। যেই পেজের জন্য বা যেই ওয়েবসাইটের জন্য বা যেই রিসোর্সের জন্য রিকোয়েস্ট করা হয়েছে, ঠিক সেই অনুযায়ী সে রেসপন্স করবে। আচ্ছা, এই রিকোয়েস্ট এবং রেসপন্স, রিকোয়েস্ট যখন করলো তখন রেসপন্স করার সময় যদি সেটা ডাইনামিক সাইট হয় এবং তার স্ক্রিপ্টের মধ্যে পিএইচপি থাকে, তাহলে পিএইচপি এই ডাটাগুলো সমস্ত প্রসেস করে দেয়। এই জন্য এটাকে বলা হচ্ছে প্রি প্রসেসর, মানে আগের থেকেই সেই সিস্টেমগুলো সেই প্রসেস করে দিবে, এবং সার্ভারে কিন্তু সে থাকবে বসে, কিন্তু যখন সে রেসপন্সে কোনো রিসোর্স বা সাপোজ একটা পেজ রিটার্ন করছে, সেটা কিন্তু পিএইচপি পেজ না, সেটা কিন্তু এইচটিএমএল। পিএইচপি কখনোই, সার্ভার কখনোই পিএইচপিকে রিটার্ন করায় না বা থ্রো করে না, রিকোয়েস্টে কখনোই, রেসপন্সে কখনোই থ্রো করে না, থ্রো করে জাস্ট এইচটিএমএল। এই জন্য পিএইচপি সবসময় সার্ভারে বসে থাকে, এবং পিএইচপি দিয়ে কাজ করার সময় আমরা লোকালি যেটা করব সেটা হচ্ছে আমরা জ্যাম্প ইনস্টল দেব। জ্যাম্প ইনস্টল দিলে যেটা হবে সেটা কি হবে, সেটা হচ্ছে এখানে এটা হচ্ছে ক্রস প্ল্যাটফর্ম, এইটাতে অ্যাপাচি থাকে, মাইস্কেল থাকে, মাইস্কেলের কথা আমি এখনো বলিনি, ফাইলজিলা, মার্কারি, টমক্যাট, অনেক কিছুই থাকে। তো আমাদের মূলত দরকার অ্যাপাচি আর মাইস্কেল। তো জ্যাম্প একটা প্যাকেজটা ইনস্টল দিলেই সেটা এই একটা আসবে, এনভায়রনমেন্ট আসবে, সেখান থেকে আমি স্টার্ট করে দিয়ে আমি এটা নিয়ন্ত্রণ করতে পারবো। আচ্ছা, এইটা অ্যাপাচি কী জিনিস আমরা বুঝলাম, পিএইচপি চালাতে হলে আমাকে অ্যাপাচি দিতে হবে। তো এখন কথা হচ্ছে যে এইটা আমরা কীভাবে চালাচ্ছি পিএইচপিকে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমি যদি সার্ভারে পিএইচপি রাখি, তাহলে যে সার্ভার অর্থাৎ সি প্যানেল বা হোস্টিং, ডোমেন হোস্টিং করছে, জায়গা দিচ্ছে, সে অলরেডি অ্যাপাচি ইনস্টল করাই আছে তার, আমি পিএইচপি ওখানে রাখলে সে কাজ করবে। কিন্তু আমার মেশিনে যদি আমি পিএইচপি দিয়ে কাজ করাতে চাই, তাহলে এক্ষেত্রে একটা সার্ভার বানাতে হবে, এবং এই সার্ভারটা হচ্ছে লোকাল সার্ভার বা লোকাল হোস্ট বলা হয়। তো এখন এই জন্য আমাকে লোকাল হোস্ট বা লোকাল সার্ভার বানাতে হলে কী করা লাগবে, জ্যাম্প ইনস্টল দিতে হবে। আমরা এটা ম্যানুয়ালি অ্যাপাচি মাইস্কেল দিতে পারতাম, কিন্তু এটা প্যাকেজ আছে বলে ইনস্টল দেবো, সাথে সাথে হয়ে যাবে। তাহলে অ্যাপাচি আমরা বুঝতে পারলাম যে অ্যাপাচি কী জিনিস, একটা সার্ভার। মাইস্কেল কি, আমরা যখন ডেটাবেস নিয়ে কাজ করব তখন মাইস্কেল সার্ভার সমস্ত হ্যান্ডেল করবে। পিএইচপির সাথে আমরা মাইস্কেলে যখন কাজ করব, পিএইচপিকে হ্যান্ডেল করবে অ্যাপাচি, মাইস্কেল ডেটাবেস হ্যান্ডেল করবে মাইস্কেল সার্ভার। ফাইলজিলা আমি হালকা হালকা করে বলি যে ফাইলজিলা হচ্ছে মূলত এফটিপি দিয়ে যখন আমরা ডাটা তুলব, দেখবেন আপনারা ইন ফিউচারে এফটিপি দিয়ে যখন আমরা ডাটা তুলব তখন ফাইলজিলার কাজ করবে। তো ফাইলজিলা অলরেডি সার্ভার না, আমাদের ক্লায়েন্ট সিস্টেমই আছে, ফাইলজিলা ডাউনলোড করে নিয়ে যায়। তো মার্কারি বিভিন্ন মেইলিং সিস্টেম আছে, ইন্টারনালি লোকাল হোস্ট থেকে কীভাবে মেল পাঠাবো এই করব সেটা। আর টমক্যাট যেটা কাজ করবে, আমরা যদি পিএইচপি না দিই
যদি জাভা ইউজ করি তখন এই টমক্যাট সার্ভার কাজ করবে। তো আমার লাগবে মূলত দুইটা। এখন দুইটা বলতে এখন এই একটা হলেই এনাফ, এইটা বন্ধ করে দিলে হয়। তো চলছে ভালো, চলো। তো আমি আজকে ফাইল দিয়ে দেবো, আপনারা ফাইলটা ইনস্টল করে নেবেন। যদি কারোর জ্যাম্প ইনস্টল করা থাকে আর আবার জ্যাম্প ইনস্টল করতে যাবেন না, ঝামেলা পাকায় ফেলবে কিন্তু, ঠিক আছে? কারণ পোর্ট এর কিন্তু আবার নির্দিষ্ট পোর্ট আছে, পোর্ট বেসিস সে কাজ করে, পোর্ট বেসিস কিন্তু সে কাজ করে। খুব বেশি ঝামেলা করে হচ্ছে অ্যাপাচি, একটুতে একটু সমস্যা হলে অ্যাপাচি কিন্তু কাজ করে না, তখন পোর্ট চেঞ্জ করে দিতে হয় অথবা আবার এটাকে রিইনস্টল করতে হয়, বিভিন্ন সিস্টেম এটা করতে হয়। তো আমরা এটা আমার মনে হয় সবাই জ্যাম্প ইনস্টল করতে পারবো, সমস্যা নেই। তাহলে জ্যাম্প ইনস্টল করার পরে এই একটা প্যানেল আসবে, প্যানেল থেকে জাস্ট আপনি এই যে এরকম থাকবে, আপনি স্টার্ট করে দেবেন। স্টার্ট করে দিলে তখন চিহ্ন দেখাবে। এই যে আমি যদি এটা বন্ধ করে দিই তাহলে কি এরকম আসবে প্লেন। তাহলে এখন স্টার্ট করে দিলাম, এটা স্টার্ট হয়ে গেল, ঠিক আছে? সেই এখন এটা স্টার্ট হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে, কারণ মাইস্কেল সার্ভারটা ভারী, অ্যাপাচি সার্ভার অনেক লাইট। তাহলে এখন আমরা পিএইচপি যাই পিএইচপি করতে। এখন পিএইচপি করতে গেলে যে কাজটা আমাকে করতে হবে সেটা হচ্ছে আমাকে এই সি ড্রাইভে যাব, অর্থাৎ জ্যাম্প যেখানে ইনস্টল করা আছে জ্যাম্পে যাব, জ্যাম্প থেকে এইচটি ডক্সে যাব। আমরা এইচটি ডক্স থেকে সে আমাকে অলরেডি রুট এত দূর নিয়ে এসে দিবেই। আচ্ছা, এই পর্যন্ত পাথ আমি কিন্তু এইভাবে লিখবো না, হ্যাঁ? এখন কিন্তু এইচটিএমএল এর মতো আমাকে ডাইরেক্ট সেই পাথ লিখতে হবে না। আমাকে যেটা লিখতে হবে, আমি এখানে আসলাম, এই কিন্তু আমি এভাবে লিখবো না, ঠিক আছে? এইভাবে লিখতে যাবেন না খবরদার। এইভাবে পিএইচপি কিন্তু রান হবে না, সার্ভার দিয়ে ওয়ার্ক করবে না। আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে লোকাল হোস্ট, ঠিক আছে? লোকাল হোস্ট যখন আমি লিখবো, লোকাল হোস্ট স্ল্যাশ কি জ্যাম্প, লোকাল হোস্ট স্ল্যাশ জ্যাম্প আমি লিখতে যাব না, কারণ আমি এই যে অংশটা এইচটি ডক্স পর্যন্ত যেটা আসছে এইটাই আসলে মূলত লোকাল হোস্ট। এতটুকু লিখলে লোকাল হোস্ট আসার কথা। তো দেখি কি আসে। ড্যাশবোর্ডে টান নিছে, কারণ আমার একটু সমস্যা, ইন্ডেক্স পিএইচপি ফাইলটাকে চেঞ্জ করা আছে বা চেঞ্জ করতে হবে এরকম। তো এখন আমি যদি লোকাল হোস্টে দাঁড়াচ্ছে না, সে ডিরেক্টলি ড্যাশবোর্ডে যাচ্ছে, কারণ এটা অ্যাডভান্স জিনিস, দেখালেও হয়তো এখন বুঝবেন কিনা আমি জানি না। এইচটি ডক্স নিয়ে একদম শেষের দিকে একটা ইন্ডেক্স পিএইচপি আছে। আমরা জানি কম বেশি যে ইন্ডেক্স পিএইচপি রাখলেই, পিএইচপি চালালেই সে সবাইকে এক্সিকিউট না করে আগে ইন্ডেক্স পিএইচপি ফাইলকে এক্সিকিউট করার জন্য চেষ্টা করে। পিএইচপির কিন্তু বৈশিষ্ট্য এটা একটা, সে সবার আগে কাকে এক্সিকিউট করার চেষ্টা করে? ইন্ডেক্স পিএইচপি। আসলে তো আমার এখানে আমরা যখন এইচটিএমএল চালাইছি কোনো ব্রাউজারে, সেই ব্রাউজারে এইচটিএমএল ফাইলের নামটা লিখে দিইনি, কিন্তু আমি এর পরে দেখাবো যেটা, সেটা হচ্ছে পিএইচপির মধ্যে আমি কোনো ফোল্ডার নিলাম, কোনো ফোল্ডারে আমি যদি একটা ফাইল নিই, সেই ফাইলের নাম যদি আমি ইন্ডেক্স পিএইচপি দিই, সেটা যদি শুধু ফোল্ডার ধরে কল করি, ফাইল অটোমেটিক্যালি এক্সিকিউট হয়, এবং সেই ফাইলটার নাম অবশ্যই ইন্ডেক্স ডট পিএইচপি হতে হবে। তাহলে সে অটো চিনে নেয় ওখান থেকে, আমি দেখবো। আচ্ছা, তাহলে এই ইন্ডেক্স পিএইচপি থেকে এখানে সে কি করছে, এটা রিডিয়েট করে সেটা ঘুরে চলে যাচ্ছে এখানে বেশ কিছু জিনিস হাবিজাবি এগুলো লেখা আছে। আমরা যদি এইটাকে আপাতত, এই কাজ আপনাদের করা লাগবে না, ঠিক আছে? আমি জাস্ট দেখাচ্ছি। আপাতত আমরা এইভাবে করে দিলাম। এখন লোকাল হোস্ট লিখলে সে দাঁড়ায় পড়বে, ঠিক আছে? আমার ওই ডিরেক্টরিতে যা আছে সব সে দাঁড়ায় পড়ছে। এখন প্রশ্ন হচ্ছে, এর আগেও তো আমি ফাইল সিমি দিয়ে লিখলাম, তাও তো এখানে এসে দাঁড়াইছিল, কিন্তু আমি পিএইচপি ফাইল লিখলে ওই ইউআরএল দিয়ে এক্সিকিউট করতে পারবে না। কিন্তু এইটা এখন এক্সিকিউট করার মতো অ্যাবিলিটি হয়ে গেছে। এখানে যা করা আছে সব পিএইচপি দিয়ে করা আছে, বেশি কাজ এখানে যা করা আছে সব পিএইচপি দিয়ে। যেমন আমি এখানে অনেক কিছুই আছে, একটু ডেটাবেস কল করতে বলছে, যদি পিএইচপি দিয়ে কাজ করা হয় সেগুলো এখানে আপনি সবই চালাতে পারবেন। শুধু এইচটিএমএল চালাতে পারবেন, শুধু জাভাস্ক্রিপ্ট চালাতে পারবেন, এগুলো সমস্যা নেই, বাট অন্য কিছু চলবে না কিন্তু। তাইলে এখন আমরা এইখানে এইচটি ডক্সের মধ্যে একটা ফোল্ডার নিই, এবং ফোল্ডার নিয়ে এটার আমি বাইরে ডেস্কটপে ফোল্ডার নিতে পারছি না, প্রজেক্ট নিতে পারছি না, ঠিক আছে? এটা এখানে নিতে হবে এবং এখান থেকে চালাতে হবে, না চলবে না। এখান থেকে দিলাম আমি পিএইচপি কোর্স,
COURFA এটা কি জম্পের মধ্যে নিতে হবে? htdocs এর মধ্যে জ্যাম্পের মধ্যে কোনো কথা নেই তো হ্যাঁ, জ্যাম্পের মধ্যে htdocs এর মধ্যে ফোল্ডার নিয়ে এর মধ্যে হ্যাঁ পিএইচপি কোর্স নামে আমি একটা ফোল্ডার নিলাম এবং এই ফোল্ডারটা এখন এখানেও দেখা যাবে রিলোড দেন পিএইচপি কোর্স কিন্তু এটা ব্ল্যাঙ্ক যখন আমরা ডোমেন হোস্টিং এর সিস্টেম আসবে যদি ব্ল্যাঙ্ক হোস্টিং করা থাকে তখন এরকম জায়গা দেখে দেওয়া থাকে ব্ল্যাঙ্ক হোস্টিং মানে যখন আমি ওয়েবসাইট কিনতে যাচ্ছি আমাকে জায়গা দিছে তখন এই একদম ব্ল্যাঙ্ক এটা ব্ল্যাঙ্ক দিয়ে এইভাবে সেটা দেওয়া থাকে তো এখন এর মধ্যে কি কিছু আছে কিচ্ছু নেই এর মধ্যে এখন আমরা এর মধ্যে ফাইল ক্রিয়েট করতে যাব এখন আমরা এর মধ্যে যেটা করতে যাব সেটা হচ্ছে আমি যেহেতু আজকে 1 নম্বর ক্লাস 1 নম্বর দিলাম অথবা ডে 1 দিলাম তাহলে ডে 1 দেওয়ার পরে এখন আমি যদি এর মধ্যে এটা রিলোড দিই ডে 1 নামে একটা ফোল্ডার চলে আসছে কিন্তু এটাকে ক্লিক করে কিছু নেই তো এখানে আমি যদি hello.php এখানে এক্সটেনশন দিবেন যেহেতু পিএইচপি তে আসছি অবশ্যই এক্সটেনশন পিএইচপি দিতে হবে হ্যাঁ HTML দিলে কাজ করবে না ভিতরে পিএইচপি লিখলে আর কাজ করবে না তাহলে আমি hello.php দিলাম তো আমি এখানে hello.php আসছে তাহলে এখানে কিন্তু নাম hello.php ক্লিক করলে কিন্তু এই ফাইলটা লোড নিল ফাইল যেহেতু ব্ল্যাঙ্ক সেটা কিছু নেই এখন কিন্তু এটা ফাইল এটা এক্সিকিউট হবে লিখলে কিন্তু চলে আসবে এটা যদি আমি দিয়ে আসি এইভাবে মশলা দিয়ে দিতে যেটা দেখাচ্ছি সেটা দেখেন সময় হলে পরে সমস্ত কিছু অ্যাডভান্স জিনিসে দেখতে পারবেন আচ্ছা ওয়েলকাম টু পিএইচপি এটা কি আমি পিএইচপি লিখলাম HTML লিখলাম না হ্যাঁ কাজ করবে আসে কিন্তু লিখছি কিন্তু আমি HTML ভিতরে এবার পিএইচপি লিখলেও কাজ করবে কোনো সমস্যা নেই তাহলে আমি একটু যেহেতু আমি আসলাম একটু পিএইচপি না লিখলে হয় আচ্ছা আমি এগুলো সবই বলছি এটা কিন্তু আমি টের পাচ্ছি যে পিএইচপি তে আসলাম কারণ HTML এর মতো লাগছে না ওয়েলকাম টু পিএইচপি ঠিক আছে আমরা পিএইচপি তে কিন্তু চলে আসছি এখন আমি কিছুক্ষণ আগেই বলছিলাম যে আমি এই ফাইলটার নাম যদি hello.php না দিয়ে ঠিক ডে 1 এর মধ্যে একটা ফাইল নিই এবং এটার নাম দিই index.php এটাকে সে অটোমেটিক্যালি রান করার চেষ্টা করবে আমি এখানে একটা HTML এ দিলাম কোনো সমস্যা নেই HTML দিয়ে একটা দিলাম আমি জাস্ট বোঝার জন্য দিস ইজ index.php ফাইল তাইলে এখন আমি ঠিক ডে 1 এ চলে গেলাম আমি কিন্তু ডে 1 এ আছি ডে 1 এ এখন রিলোড দেব খেয়াল করছেন সে কিন্তু আর hello.php দিয়ে যেটা আছে যেমন আমি ফাইল লিখে দিলাম ডে 1 এর স্ল্যাশ দিয়ে ফার্স্টেই hello.php দিলাম সে কিন্তু ফাইল দেখে নিতে হলো তাকে নাম দিয়ে বাট ইনডেক্স ফাইল ওখানে দেওয়ার সাথে সাথে ওর মধ্যে যে আরো hello.php আছে সে কিন্তু আর দেখাতে পাচ্ছে না জ্যাম্পের ক্ষেত্রেও সেটাই হয়েছিল ওর ইনডেক্সটা আমি বন্ধ করে দিছি ও সব দেখানো শুরু করছে যতক্ষণ ইনডেক্স থাকবে ওর মধ্যে সমস্ত কিছু আর দেখাতে পারবে না কারণ ইনডেক্স অটোমেটিক্যালি এক্সিকিউট হবে এটা যেন মাথায় থাকে এটার পরবর্তীতে এই নিয়ে অনেক কথা আছে ইনডেক্স ফাইল থাকলে পিএইচপি তে ইনডেক্স ফাইল থাকলে অবশ্যই 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 সে কি কাজ করবে এই ডিরেক্টরিতে আর কি আছে সে দেখতে যাবে না সে সমস্ত কিছু এক্সিকিউট করার চেষ্টা করবে index.php হয়ে ফ্রেমওয়ার্কগুলোর বাইরে সবসময় একটা index.php থাকে এবং তার মধ্য দিয়ে সে ভিতরে ভিতরে ঢুকে পড়ে কখনোই বাইরে ফাইল থাকে না আমরা যেমন বাইরে ফাইল রাখলাম বাইরে শুধু একটাই ফাইল থাকে index.php আদারওয়াইজ সব ডিরেক্টরি ফোল্ডার মনে থাকবে কথাগুলো যে সেটা হচ্ছে যদি কোনো ফোল্ডারের মধ্যে আমি ফোল্ডার করে করে আমি তো এটা আসলে কি এটা তো রুট আমি যদি বলি এটা কি এটা আসলে আমার হচ্ছে itcard.com সে অথবা google.com এতটুকু কিন্তু লোকাল হোস্ট থেকে শুরু করে পিএইচপি কোর্স ডে 1 এতটুকু পর্যন্ত কি কোনো একটা ফোল্ডারে আমি আমার রিসোর্সগুলো রেখে দিছি আমার ডাটাগুলো অর্থাৎ ফাইলগুলো রেখে দিছি এতটুকু আমার কি হবে এতটুকু সাপোজ ধরে নিই itcard.com স্ল্যাশ দিয়ে এবার itcard.com এর প্রত্যেকটা পেজে ঢুকবো বিষয়টা কি আমি বলতে পারছি তাহলে itcard.com যেখানে আসি স্ট্যান্ড করছে তাহলে ওখানে অবশ্যই itcard.com এর একটা index.php বসে আছে index.php বসে থাকার কারণে সেইগুলো দেখাচ্ছে
নো, ইন্ডেক্স ডট পিএসপি এখানে নেই। ইন্ডেক্স ডট পিএসপি কে হেটায় ফেলা হয়েছে, তাইলে তো সবগুলো দেখাবে। আর ইন্ডেক্স ডট পিএসপি থাকলে কি করবে, ও ইন্ডেক্স ডট পিএসপির মধ্যে ঢুকে পড়বে। আমি কি বোঝাতে পারলাম কথাটা? আবার বলি, ইন্ডেক্স ডট পিএসপি ফাইল থাকা মানেই ও আর কোনো কিছুকে এর মধ্যে তো এখন এই ডে ওয়ান, এই ডে ওয়ানের মধ্যে তো আমার হ্যালো ডট পিএসপি আছে না? কিন্তু আমি কি চাইছিলাম যে আমি তো এখন ডে ওয়ানে ক্লিক করছি, তার মানে কি ডে ওয়ানের মধ্যে যা আছে কিছুক্ষণ আগে দেখাচ্ছিল, ডে ওয়ানের মধ্যে যা আছে সব দেখাচ্ছে, দেখাচ্ছে না? কিন্তু এখন ডে ওয়ানের মধ্যে আর কিছু দেখাচ্ছে না, কারণ ডে ওয়ানের মধ্যে ইন্ডেক্স ডট পিএসপি ফাইল বসে আছে। আর ইন্ডেক্স ডট পিএসপি ফাইল বসে থাকলে আমি হাজার হাজার লাখ লাখ যদি ফাইল ফোল্ডারও নিয়ে বসে থাকি আর দেখাবে না, না? ওটা এটাকে কি রিনেম করে রাখতে হবে? কাজ করতে হবে? নো, ওটা ওটার মতো কাজ করবে, বাকিগুলো বাকিগুলোর মতো কাজ করবে। তাহলে এই যে সামথিং, আমি যদি এখন এখান থেকে ঠিক জ্যাম্পে আমি এই কাজ করছিলাম, সাম লিখলাম, তাই না? সাম লিখলাম আমি, সাম লিখে এটাকে আমি কি কি করলাম, রিনেম করে দিলাম। এখানে সাম হয়নি, অন্য কিছু হয়ে গেছে। হ্যাঁ, যাও, চেঞ্জ হলেই হবে, কোনো সমস্যা নেই। এই যে আমি যদি এখন রিলোড দিই, সে দেখাচ্ছে কিন্তু ওই ডিরেক্টরির মধ্যে কি কি ফাইল আছে। যদি হ্যালো ডট পিএসপিকে দিই, হ্যালো ডট পিএসপি রান করবে এবং নাম সহ লিখতে হবে, আদারওয়াইজ কিন্তু হবে না। একমাত্র একটা ফাইলেরই নাম লিখতে না, সেটা হচ্ছে ইন্ডেক্স ডট পিএসপি। এই অটো এক্সিকিউট হয়, মনে থাকবে কথাটা? তাহলে এটা এই যে এখন ফোল্ডার মোল্ডার সবই দেখাচ্ছে, সব কিছু দেখাচ্ছে, যা যা আছে সব দেখাচ্ছে। কিন্তু এখনই যদি আমি এটা তুলে দিই, তাহলে এটা কি হবে, এইটা আর এটাকে চিনতে পারবে না। তার মানে ও যে আর অন্য কোনো কিছু আছে দেখতে যাবে না। হ্যাঁ, ওর কোনো কথা নাই। ডে ওয়ান আমি কিন্তু লিখছি না ইন্ডেক্স ডট পিএসপি, লিখছি? তাহলে তো আমি ইন্টেনশনালি করানোর চেষ্টা করছি, বাট এইটা কিন্তু আসলে আমি জাস্ট এখন এসে দেখতে চাচ্ছি কী কী আছে, কিন্তু ইন্ডেক্স ডট পিএসপি থাকার ফলে আমাকে আর দেখতে দেবে না, ইন্ডেক্স ডট পিএসপি আগে এক্সিকিউট হবে। তো এইটা মোটামুটি আমি ইন্ডেক্স ডট পিএসপি আর আদার্স ফাইলের মধ্যে পার্থক্যটা বোঝাতে পারলাম। এখন আমরা ইন্ডেক্স পিএসপির মধ্যেই আসি, বাকিগুলো থাক না। হ্যালো ডট ইসের মধ্যে আছে না, এটার মধ্যে এটা আসি, সমস্যা নেই। তাহলে হ্যালো ডট এর মধ্যে আমি গেলাম, এখানে আমার পিএসপি, এইবার আমি পিএসপি কোডটা কী জিনিস সেখানে আমি আসবো। এখানে আমি দেখলাম আমি যদি সিম্পলি এইচটিএমএল লিখি, সিএসএস লিখি, সব কাজ করে। কিন্তু যদি পিএসপি লিখি, অবশ্যই এক্সটেনশন পিএসপি হতে হবে, কারণ ডট পিএসপি হলেও সবাইকে রিড করতে পারবে। কিন্তু যদি খালি ডট এইচটিএমএল হয়, ও এইচটিএমএলকে রিড করতে পারবে, সিএসএসকে রিড করতে পারবে, কিন্তু পিএসপিকে রিড করতে পারবে না। এর জন্য আমাকে অবশ্যই পিএসপি দিয়ে কোনো কাজ করতে হলে ডট পিএসপি লিখতে হবে। তাইলে আমি এখানে যে কাজটা করব সেটা হচ্ছে ওয়েলকাম, সে এটাকে রিড করতে পারছে, কোনো সমস্যা নেই। ও, ওটা তো ইন্ডেক্স পিএসপি সরানো হয়নি, তাই না? এটা তো ডিস্টার্ব করবে আমাকে। এটা সাম ডট পিএসপি দিয়ে দিলাম, এখন সব দেখাবে, আমি হ্যালো ডটের পিএসপিতে যাবো। তাহলে ওয়েলকাম, এটা ঠিক আছে। তাহলে এতদূর ক্লিয়ার। এইবার আমি যাব পিএসপিতে। এইবার আমি আসবো পিএসপিতে। তাহলে আমি এখন চাচ্ছি পিএসপি লিখবো। তাহলে পিএসপি লিখতে গেলে আমাকে কি করতে হবে, পিএসপি এই ট্যাগ ইউজ করতে হবে। এটা এইভাবে পিএসপি স্টার্ট এবং পিএসপি এন্ড, পিএসপি স্টার্ট এবং পিএসপি এন্ড এইভাবে লিখতে হবে, মনে থাকবে, সবই ছোট হাতের। আচ্ছা, এখন আমরা পিএসপিতে যেহেতু শুরু করছি, এখন আমি যে কোনো কিছু আমি চাচ্ছি ফার্স্টে, যেমন এইচটিএমএল লিখলে এইচটিএমএল ব্রাউজারে ডিসপ্লে করে, এইচটিএমএল লিখলে এইচটিএমএল ব্রাউজারে ডিসপ্লে করে, কিন্তু সমস্যা হয় না, কারণ ওটা অটো মানে অটো প্রিন্ট হয়, ওর জন্য স্পেশাল কোনো কমান্ড প্রয়োগ করা লাগে না। বাট এখানে আমাকে যেটা করা লাগবে, আমি যদি কোনো কিছু লিখি, হ্যালো ওয়ার্ল্ড লিখলাম, কিন্তু লিখলে আমাকে যে কাজ করতে হবে সেটা হচ্ছে অবশ্যই অবশ্যই সেটা ইকো করতে হবে অথবা প্রিন্ট করতে হবে, আদারওয়াইজ এইটাকে সে দেখাতে পারবে না, মনে থাকবে। এটা আমি কোনো কিছু লিখলেই যে সে দেখাতে পারবে তা না, এটাকে লেখাতে হলে বা এটাকে যদি দেখাতে হয় আমার স্ক্রিনে, তাহলে অবশ্যই আমাকে কি করতে হবে, অবশ্যই আমাকে এটা প্রথমে সেভ করতে হবে, দেন ওখানে ইকো কমান্ড থাকতে হবে, হ্যালো ওয়ার্ল্ড কাজ করছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এইচটিএমএলে লিখলে লেখাগুলো বড় হচ্ছে আর পিএইচপিতে লিখলে লেখাগুলো ছোট হচ্ছে, তাই না? এই পার্থক্যটা টের পাচ্ছি না? আসলে আমরা মূর্খ, কারণ এইচটিএমএলে যখন লিখছি তখন H1 এর মধ্যে দিয়ে লিখছি,
এখন আমরা এটা H1 এর মধ্যে দিয়ে লিখবো, তো দেখি পুষ্টিবান হয় কিনা। আচ্ছা, তাহলে H1 হয়েছে। তাহলে আমরা এই যে HTML গুলোকে PHP এর মধ্যে লিখতে হবে কিভাবে বোঝাতে পারলাম আমি, সেটা অবশ্যই কোটেশনের মধ্যে লিখতে হবে, সিঙ্গেল কোট অথবা ডবল কোট, কোনো প্রবলেম নেই। তাহলে সিঙ্গেল কোট অথবা ডবল কোটের মধ্যে আমাকে কী করতে হবে, লিখতে হবে। আচ্ছা, কেন আমরা এটা লিখছি এখন, আর কেনই বা সে এইভাবে নিচ্ছে, এইবার আমি আসবো স্টেপ বাই স্টেপ। পিএইচপির যেহেতু একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের প্রথমে এবং একটা লাইন লেখার পরে যেটা কি হয় সেটা হচ্ছে ফুল স্টপ না দিয়ে সেমিকোলন দিতে হয়। এটা আমরা সিতেও দেখছি, যারা সি প্রোগ্রাম করা আছে সিতেও আছে, প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের পেছনেই মোটামুটি লাইনের শেষে সেমিকোলন দেওয়া থাকে। তবে আধুনিকগুলো যেমন পাইথন, রুবি অন রেল, এগুলো কোনো কিছু দেওয়া লাগে না, এটা অটো বুঝতে পারে, আপডেটেড অনেক বেশি এরা। তাহলে এটা আমরা বুঝলাম। এখন আমরা আসবো ডাটা টাইপের ক্ষেত্রে ফার্স্টে। তাহলে ডাটা টাইপগুলো, যেহেতু এটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সে বিভিন্ন ডাটা নিয়ে কী করবে, অপারেশন করবে। তাহলে কী কী ডাটা নিয়ে সে অপারেশন করবে সেটা আমরা একটু দেখব। তো এখানে আসলে ডাটা টাইপ উল্লেখ করা লাগে না, ডাটা টাইপগুলো মূলত এখানে উল্লেখ করা লাগে না, ডাটা টাইপগুলো উল্লেখ করা লাগে না। ডাটাটা সে ডাইনামিক্যালি চিনতে পারে, ডাটাটা সে ডাইনামিক্যালি কী করতে পারে, চিনতে পারে। তো ডাটা টাইপ বোঝানোর আগে আমাকে একটা জিনিস শর্ট করে বোঝা আসতে হবে, সেটা হচ্ছে পাত্র। ডাটাটা যেখানে রাখবো, ডাটা কী জিনিস সেটা পরে আসি। ডাটা মেবি এনিথিং, নাম্বার হতে পারে, স্ট্রিং হতে পারে। স্ট্রিং কি, এইমাত্র লিখছিলাম যে হ্যালো ওয়ার্ল্ড, সিকোয়েন্স অফ ক্যারেক্টার, এগুলো কিন্তু প্রত্যেকটা একটা কি ক্যারেক্টার না, প্রত্যেকটা কি একটা ক্যারেক্টার। এই যে কম্পিউটারের প্রত্যেকটা এইগুলোকে কী বলা হয়, ক্যারেক্টার বলা হয়। কিছু ক্যারেক্টার আছে স্পেশাল ক্যারেক্টার, কিছু আছে আলফানিউমেরিক ক্যারেক্টার, আলফানিউমেরিক যেগুলো এর থেকে জেড, অ্যালফাবেটিক যেটা। তাহলে এখানে আমরা ডাটা, যে কোনো কিছু ডাটা হতে পারে। তো ডাটাটা আসলে পাত্রে রাখবো সেটা আগে চিনে নিই, তারপরে ডাটা কী জিনিস আমরা দেখব। তো এর পাত্রটাকে আসলে মূলত আমরা বলি, ডাটাটা যেখানে রাখবো সেটা হচ্ছে বলা হয় ভেরিয়েবল। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের যে পাত্রটা আমরা ডাটা রাখবো বা যে পাত্রে রাখি ডাটা প্রসেসিং করব, সে পাত্রটার নাম কি বলবো, ভেরিয়েবল। ভেরিয়েবল হচ্ছে আমি যেখানে ডাটাগুলোকে রাখবো সাময়িকভাবে। এবং ভেরিয়েবলটা আসলে যদি ডিপলি বলা যায়, এটা হচ্ছে কম্পিউটারের মেমোরি অ্যাড্রেস, যেখানে ভেরিয়েবল দিয়ে কোনো নাম দিয়ে আমি বলছি যে এই নামে ডাটাটা রাখতে। কিন্তু এক্স্যাক্টলি মেমোরি অ্যাড্রেস বা মেমোরি লোকেশন অনেক বেশি কমপ্লেক্স, এবং এটা আসলে মনে রাখাও সো টাফ। এই জন্য আমরা পিএইচপি একটা সহজ সিস্টেম করে দিয়েছে যে কোনো ভেরিয়েবল হলে তার আগে কি দেবো, ডলার চিহ্ন দেবো, এবং সেখানে আমি দিলাম হ্যালো। তো হ্যালো দিয়ে আমি কি দিলাম, হ্যালো ওয়ার্ল্ড। ঠিক আছে, তাহলে আমি হ্যালো ওয়ার্ল্ড, এটা একটা ডাটা, এবং এই ডাটাটা অবশ্যই কি, যেহেতু স্ট্রিংকে অবশ্যই কোটেশনের মধ্যে রাখতে হয়। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কিছু জিনিস চেনে, সেগুলোকে কিওয়ার্ড বা টোকেন বলা হয়। সেগুলো ভেরিয়েবল কী জিনিস সেটা চেনে, আরও দেখাবো তার স্পেশাল কিছু কিওয়ার্ড আছে সেগুলো সে চেনে। কিন্তু সে, আমার বাড়ি কুষ্টিয়াকে সে চেনে না বিধায় তাকে কোটেশনের মধ্যে রাখতে হয়, তখন সে কুষ্টিয়াকে দেখাতে পারে। বুঝাতে পারলাম, কিছু জিনিস চেনে না। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হতে হলে তাকে সব থেকে যে জিনিসটা বেশি ভালো চিনতে হয় সেটা হচ্ছে নাম্বার, 0 1 2 3 4, বেসিক্যালি 0 1, কিন্তু আগে নাম্বার, ম্যাথমেটিক্স তাকে বুঝতে হয়, আদারওয়াইজ সেটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের আওতাতে আসবে না। তাহলে এই যে হ্যালো ওয়ার্ল্ড আমি লিখলাম, সে কিন্তু এখন হ্যালো ওয়ার্ল্ডকে কী করলো, প্রথমে আগে সঞ্চয় করলো বা রাখলো হ্যালো নামে একটা ভেরিয়েবলের মধ্যে। এই হ্যালো নামে ভেরিয়েবল আমি যখনই এই ফাইলটা এক্সিকিউট করবো, হ্যালো নামে ভেরিয়েবল আগে মেমোরিতে লোড নেবে। মেমোরি বলতে নট হার্ড ডিস্ক, র্যামে লোড নিবে। এবং আমি যদি বলি ঠিক আছে, এবার আমি হ্যালো দিলাম, এখন হ্যালো ওয়ার্ল্ড এভাবে দেখাতে হবে, সে দেখাই ফেলছে, কারণ আমি এই ফোনের মধ্যে রাখিনি, নর্মালি রাখছি, সেই জন্য সে ছোটোই দেখাইছে। তাহলে এখন আমরা এটা দেখলাম যে এখানে কিন্তু কোনো কোটেশন দেওয়া হয়নি, কারণ আমি বলছি যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কিছু জিনিসকে আগে থেকে চেনে, যেমন ভেরিয়েবলকে সে চিনে ফেলছে, যেহেতু ডলার চিহ্ন দিছি, হ্যাঁ এটা তো ভেরিয়েবল আমি চিনতে পারছি, এবং এর মধ্যে তুমি এটা রাখছো, এবং পরে এটাকে কি করছো, প্রিন্ট করছো। সে প্রিন্ট হতে কি, ভেরিয়েবলের মধ্যে রাখা জিনিসটাকে।
সব সময় আমাকে যে কোনো জিনিস এক্সিকিউট করা লাগবে, দড়ি মারি যায় তাও না। কখনো পাত্রে রেখে দিয়ে লাগতে পারে এবং সময় অনুযায়ী সেটা ব্যবহার করা লাগতে পারে, তখন এটা ভেরিয়েবলের কাজে লাগবে। ঠিক আছে ব্যাপারটা? এবং ভেরিয়েবল ছাড়া কোথাও মুভ করা যাবে না। যে কোনো ডাটা আগে কাজ করাতে হলে ডাটাটা আগে কি রাখতে হবে। যদি চাই নাম্বার না রাখলেও হয়, কিন্তু স্ট্যান্ডার্ড প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে অবশ্যই ভেরিয়েবল ইউজ করে সেই ডাটাটা ধরে রাখতে হবে এবং সিস্টেম ওয়াইজ আমাকে কী করতে হবে সেটা ব্যবহার করতে হবে। তো তাইলে আমরা এটা দেখ আচ্ছা, তাহলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সিস্টেমটা আমরা ভেরিয়েবলে একটা ভ্যালু ধরলাম, একটা স্ট্রিং ধরলাম, ধরে সেটা আমি রাখার পরে সেটাকে আমি ইকো করছি। তাহলে এর আগেও আমি ইকো করছি, এখনও ইকো করলাম। এর আগে যখন আমি ইকো করছিলাম তখন ডিরেক্ট কোটেশন দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছিলাম, আর এখন যেটা সেটা হচ্ছে আমি ভেরিয়েবলের মধ্যে রাখার পরে সেটা আমি দিলাম। বোঝা গেছে বিষয়টা? তাহলে এই সিস্টেমটা আমরা যদি এখন মনে করি যে ঠিক আছে এটা 8, আগেই বলে নিই সে কিন্তু নাম্বারকে খুব ভালো মতো চেনে, এই জন্য নাম্বারে কোটেশন দেওয়ার দরকার হয় না। কোটেশন সেগুলোর উপরেই দেওয়া হয় যেগুলোকে সে চেনে না। ঠিক আছে? ঠিক আছে, তাহলে 8 আমরা এখানে লিখলাম। এখন আমার কথা হচ্ছে যে আমি এইটাকে আমি যে কাজটা করব সেটা হচ্ছে H1, যেহেতু আমাদের টার্গেট হচ্ছে আমরা HTML এর নিয়ে যাবো, HTML CSS এই সিস্টেমগুলোতে কাজ করব। তো এখানে যেটা নিয়ে যাব আমি সেটা হচ্ছে ফার্স্টে H1 হ্যালো ওয়ার্ল্ড। এখন প্রশ্ন হচ্ছে তাহলে কি HTML কি PHP চেনে না? চেনে না, সে স্ট্রিং হিসাবে নেয়। স্ট্রিং হিসাবে যখনই নেয় ব্রাউজার ওকে রিড করে ফেলে, কারণ PHP স্ট্রিং হিসাবে দেবে আর ব্রাউজার ওটা কি করবে, ব্রাউজারটা HTML কে রিড করতে পারে। আচ্ছা, তাইলে আমরা এটা দেখলাম সিঙ্গেল কোড ডাবল কোড কাজ করবে, কোনো সমস্যা নেই, কারণ সিঙ্গেল কোড ডাবল কোড বেশ কিছু জায়গাতে কনফ্লিক্ট করবে, সেই জায়গাগুলো পরে আসবে, এখন না। কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে উভয়ই কাজ করছে। তো সিঙ্গেল কোড দেওয়ার আমার কারণ আছে, কারণ এখানে আমি কিছু একটা লিখবো। মনে পড়ে এগুলো? কালার কি রেড ইউজ করছিলাম তো আমরা এর আগে। এখন ওর পিসির মধ্যে দিয়ে লিখছে। ঠিক আছে, তাহলে আমরা পিএইচপির মধ্যে আমরা কি করতে পারছি, আমরা বিভিন্ন স্টাইল বিভিন্ন সিস্টেম আমরা অ্যাপ্লাই করতে পারছি। তাহলে আমি প্রথমে আগে এটাকে সে টোটালি কি স্ট্রিং হিসাবে নিছে এবং সে কোটেশনের মধ্যে রাখলাম। এখন প্রশ্ন হচ্ছে আমি কেন সিঙ্গেলে রাখলাম আর এটা ডবলে? আমি এটা তো সিঙ্গেল দিতে পারতাম, সিঙ্গেলে দিলেও কাজ করার কথা ছিল। এর আগে দেখে আসছি আমরা সিঙ্গেলেও নেয়ছে। সিঙ্গেল দিলে যখন সে সিঙ্গেলকে খুঁজে পাবে সে একটা টোটালটাকে নেবে, কিন্তু যখনই সে এটাকে সিঙ্গেল হিসেবে পাই যায় তো সে এতটুকু পর্যন্ত নিয়ে বসে থাকতে মনে করতে শেষ, একটা ঝামেলা তৈরি করতে। ক্লিয়ার ব্যাপারটা? এই জন্য সিঙ্গেল কোটেশন ডাবল কোটেশন এই সিস্টেমগুলো আমি ফার্স্টে আমি ডাবল কোটেশন দিলাম, এখানে দিছিলাম না প্রথমে আমার বাইরে ছিল ডাবল কোটেশন, এটা আমি কি করলাম সিঙ্গেল কোটেশন। এটা কোনো কনফ্লিক্ট করবে না, এটাও স্বাভাবিক, কারণ সে এখান থেকে এতটুকু রিড করবে, ফার্স্টে সিঙ্গেল থেকে সিঙ্গেল রিড করবে। তাহলে এটাও কোনো সমস্যা নাই, এটাও একই কাজ করছে। এখন যদি কারোর মনে চাই যে না আমি এটাও ডাবল কোড এটাও ডাবল কোড করবো, হ্যাঁ করতে পারবে, সে কোনো সমস্যা নেই, করতে পারবে। তাহলে এতগুলো কথা বলার দরকার কি? ইরোর ধরছে, ঠিক আছে, সে ইরোর ধরছে। আমি বললাম না যে করা যায়, বাট এইভাবে করতে পারবে না সে, আর স্পেশালি একটা স্ল্যাশ ইউজ করতে হবে। ক্লিয়ার? সে তখন এটাকে কি করবে, অগ্রাহ্য করে চলে যাবে, সে এত দূর পর্যন্ত টেনে নিয়ে চলে আসবে। তো এবার দেখে কারেন্ট চলে আসছে, ফ্যান বন্ধ করেন, কারণ আবার কারেন্ট চলে গেলে হাওয়া খাওয়া লাগতে পারে। তাইলে ইরোর দিছে? ইরোর দেয়নি, কিন্তু কিছুক্ষণ আগে ইরোর দিছিল কিন্তু, ঠিক আছে। এবং পিএইচপি খুব বেশি মাত্রায় যে ইরোরগুলো দেখাবে সেটা হচ্ছে আমি বলে দিই একটু।
আমি একটা ইরোরের জন্য আমি এখানে টানে নিয়ে আসছি, এবং সেই ইরোরটা কি, সিনট্যাক্স ইরোর, আনএক্সপেক্টেড কালার। এটাকে পার্স ইরোর বলা হয়। পার্স ইরোরটা তখনই আসে যখন সে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেহেতু এটা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, একে কিন্তু রিড করতে, শুধু প্রোগ্রামিং না, যে কোনো জিনিসকেই, যেমন এইচটিএমএলকে কে রিড করে, ব্রাউজার রিড করে, একেও কি করছে, একে রিড করছে কে, ব্রাউজার একে অ্যাপাসি রিড করছে, অ্যাপাসি সার্ভার থেকে একে রিড করার পরে ও এইচটিএমএল রিটার্ন করছে জাস্ট, আর তখন ব্রাউজার এইচটিএমএল পড়ছে। ব্রাউজার পর্যন্ত পিএইচপি আসবেই না, আসার কথাই না, আমি তো আগেই বলছি, ব্রাউজার পর্যন্ত সে আসবেই না, সে সার্ভারের মধ্যেই থাকবে, ঠিক আছে। আচ্ছা, তাইলে এটাকে সে কি করছে, এটাকে সে পার্স ইরোর করছে, অর্থাৎ পিএইচপিকে যখন পড়তে যাচ্ছে, পিএইচপির মধ্যে যে ইন্টারপ্রেটার আছে, সেই ইন্টারপ্রেটার পড়তে দেওয়ার সময় এই লাইনে বসে আমি তো এইভাবে এক্সপেক্ট করি নাই, তাহলে সে এই পার্ট হয়েছে এবং সে এতটুকু পার্ট, কোনো সমস্যা নেই, ঝামেলা নাই, কিন্তু ঝামেলা করতে কি কালার, কিন্তু কালারকে সে ওইভাবে নিতে পারবে না, কারণ কালারকে যদি স্ট্রিং হয়তো নিতে পারত, কিন্তু এটাকে সেই স্ট্রিং হিসাবেও নিচ্ছে না, ভেরিয়েবল হিসাবেও নিচ্ছে না, কোনো হিসাবে নিতে পারছে না। এই জন্য সে ডিরেক্টলি আমাকে বললো যে কালার আনএক্সপেক্টেড, কালার নামে আমি কিছু চিনতে পারছি না। তো সো কেয়ারফুল, আমরা যদি এভাবে ইউজ করার চেষ্টা করি, আমরা সব জায়গায় এটা দিই, ডবল কোটেশনে দিই, তো আমরা এর আগে এটা সে কী করবে, এটা আমরা যখনই তাকে ব্যাকস্ল্যাশ দিয়ে দিলাম, তাহলে সে এই কাজটা এটা অগ্রাহ্য করে চলে গেল, আর ঝামেলা করবে না। তাহলে সিঙ্গেল কোটেশন ডাবল কোটেশনের পার্থক্যটা বোঝা গেছে, এবং এই পার্থক্যটা মোস্টলি এর আগে, মানে এর পরে যেগুলো হবে সেগুলো হতে থাকবে, আগের থেকে আমি টাচ দিলাম। তাইলে আমরা স্ট্রিং জিনিসটা আমরা বুঝতে পারলাম, যে স্ট্রিং হিসাবে সে এইচটিএমএল এর পুরো অংশকে, সিএসএস এর পুরো অংশকে সে স্ট্রিং হিসাবে নিয়ে নিল, কোনো সমস্যা নাই, স্ট্রিং হিসাবে সে নিতে থাকলো। তাইলে এইচটিএমএল দিয়ে আমরা, সিএসএস দিয়ে আমরা পিএইচপিকে কিছু কাজ করালাম, এবং পিএইচপি সেটা বুঝতে পারলো, এবং সেটা রিড করে ব্রাউজারকে দিল, এবং ব্রাউজার কী করলো সেটা ঠিক সেভাবে বাস্তবায়ন করে দিল। তো আমরা একটু দেখে আসি আমাদের ভিউ পেজ সোর্সে কী আছে। এই যে আমাদের ভিউ পেজ সোর্স, জাস্ট এতটুকু অংশ আছে, H1 স্টাইল কালার, কি এখানে কি আছে, পিএইচপি আছে। আচ্ছা, ভিউ পেজ সোর্স বিষয়টা কি বোঝা যায়? ভিউ পেজ সোর্স কি জিনিস জানা আছে? প্রত্যেকটা ওয়েবসাইটের ব্যাকে কোড থাকে, সেই কোডগুলো জাস্ট HTML CSS আর জাভাস্ক্রিপ্ট দেখা যায়। এই যেমন এই যে টোটালটা, এই পেজের টোটাল সিস্টেমটা হিউজ বড় সিস্টেম। এটা এখানে টোটাল যে সিস্টেমগুলো, এই সিস্টেমগুলো আছে। এখানে সাধারণত পিএইচপি থাকে না, এখানে জাভাস্ক্রিপ্ট থাকে আর HTML থাকে, যে HTML দেখা যাচ্ছে HTML থাকে, বোঝা গেছে? তো এটা আমরা আমাদের যে ছোট্ট একটা পেজ তৈরি করলাম, এই পেজেরও কি ভিউ পেজ সোর্স করতে পারবো। তো এখান থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা কোনো পিএইচপি নেই, কিন্তু অলরেডি আমি পিএইচপি দিয়েই কাজ করছি। পিএইচপি নেই, এগুলো সব পিএইচপি দিয়ে, কিন্তু পিএইচপি নেই এখানে। এই জন্যই ব্রাউজারে কখনো পিএইচপি দেখা যায় না। ক্লিয়ার? পিএইচপিটাকে অ্যাপাসি ইন্টারপ্রেট করার পরে অ্যাপাসি সার্ভার একটা এনভায়রনমেন্ট তৈরি করছে, তারপরে পিএইচপি ইন্টারপ্রেটার তাকে রিড করছে, রিড করে ওর মধ্যে রেখে দিয়েছে, বাকি যেটা রিকোয়েস্ট পাঠাইছে সেটা কি HTML, এবং সেই HTMLটা আমাকে দেখতে পাচ্ছে পেজ সোর্সে এসে। তাহলে আমরা দেখলাম। এখন আমরা এটা সমান আমরা কিছু ম্যাথমেটিক্যাল অপারেশন করি। আমরা এটা নিলাম ফার্স্ট, তারপরে আর একটা নিলাম সেকেন্ড, 3, তারপরে আমরা এটাকে যেটা দিব সেটা হচ্ছে কি দিব, এটা দেব ফার্স্ট, FIRST ফার্স্ট প্লাস কি সেকেন্ড। ওকে, কি আছে আমরা একটু দেখি। অলওয়েজ যদি ওটা ভেরিয়েবল মিন করান, ওটা দিতেই হবে। এবং আমার সব থেকে বেশি ডিস্টার্ব দেয় পিএইচপি, এতটাই লুজ যে এই ডলার চিহ্ন আমার দিতে মনে থাকে না। জাভাস্ক্রিপ্ট কাজ, জাভাস্ক্রিপ্ট এসব কিছু লাগে না, আর এদিকে এসে গড়মিল খায়, ঝামেলা হয়। তো যাই হোক, কি ফলাফল 12 দেখাচ্ছে, 9 আর 3 কি 13 হয় না? কম্পিউটার ভুল করছে, 12।
তাহলে আমরা এটা বুঝলাম সে নাম্বারটা ঠিকই ক্যালকুলেশন করছে এবং এইভাবে ম্যাথমেটিক্যালি আমরা ক্যালকুলেশন করাতে পারি। ঠিক আছে, এখন আমরা চাচ্ছি যে এটা কি 9 3 12 দেখাবো না, এটা আমরা দেখাবো 9 3 93 93 লাগে না, লাগতে পারে না, একে তো কোনো প্লাস দিলে আর হবে না, একে কনক্যাট করতে হবে, একে যোগ করতে হবে, পাশাপাশি যোগ করতে হবে। তার মানে এটা আমরা যে অপারেশন বুঝি সেই যোগ না, এটা একসাথে বসাতে হবে। তাহলে এটা কি রেজাল্ট আমরা ওটা দেখি আসি। 93 মনে থাকবে, এবং কনক্যাট করা এটা কিন্তু খুব বেশি মাত্রায় লাগবে। সাপোজ আমি এখানে দিলাম হ্যালো আর আমি এখানে দিলাম ওয়ার্ল্ড, কি থাকতে পারে না? উপরেরটা এই তো উস্তাদ হয়ে গেছে, সমস্যা নেই, প্রবলেম নাই। তাহলে হ্যালো ওয়ার্ল্ড, এখন দুইটা স্ট্রিংকে কি করছি আমি, এটার মানে কি কনক্যাট হচ্ছে, একসাথে হচ্ছে, তাহলে কি হবে 93 না হ্যালো ওয়ার্ল্ড হবে। কিন্তু এখানে কি একসাথে লাগিয়ে আস না, হয় এটার আগে একটা স্পেস না ওইটার পরে একটা স্পেস, এই তো সব বুঝে গেছে। কি জটিল? জটিল না, হ্যাঁ প্রথম ক্লাস জটিল লাগে না, না আগের গুলো একটু জটিল ছিল। সিএসএস আমার কাছে এর আগেও জটিল লাগতো। ঠিক আছে, সিএসএস আমার কাছে পিএইচপি নিয়ে তো কাজ করছি আমি অনেক দিন ধরে, অতটা জটিল লাগে না, কিন্তু সিএসএস এ মুখস্থ করা লাগে, ওটা আমার মনে থাকে না সব। তাইলে আমরা স্ট্রিং এর দেখলাম, আমরা নাম্বারও কিছু দেখলাম। এখন আমরা এই সিস্টেমগুলো আমি কিন্তু আমাকে এই জিনিসগুলো বোঝাতে হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক কম্পিটেবল করার জন্য। কারণ ফ্রেমওয়ার্কের মধ্যে সে র পিএইচপি সাপোর্ট করে এবং তার নিজস্ব সিস্টেম সাপোর্ট করে সে, তাহলে আমাকে দুইটাই করা লাগতে পারে। তাহলে আমি ভেরিয়েবল কী জিনিস আমি বুঝলাম, ভেরিয়েবলে আমি কি কি মান অ্যাসাইন করা হয়, পিএইচপিতে কোনো সমস্যা নাই। আমরা সিতে যখন গেছিলাম দেখছিলাম, রূপম জানে না হয়তো, সিতে দেখছিলাম প্রত্যেকটা ভেরিয়েবল কী কী জাতীয় ডাটা গ্রহণ করবে তার আগে লিখে দেওয়া হয়, স্ট্রিং করবে না ইন্টিজার করবে না ফ্লট করবে না ডবল করবে, এগুলো বলা লাগছিল। বাট এটা তো বলা লাগে না, এটা অটোমেটিকলি টের পায় সে, যেটা আমরা আউটপুটে দেখতে পাবো সেখানে শুধু ইনপুটটা লিখতে হবে, যেটা ইয়েস। এটা যদি আমি একটা দারুণ কোশ্চেন হয়েছে, কারণ দেখা যাচ্ছে সবাই ট্রাই করেই যাচ্ছে ওখানে, কিন্তু আউটপুট আসছে না। আউটপুট হবে না, কিন্তু আউটপুট করার জন্য আমাকে অবশ্যই ইকোতে নিয়ে আসতে হবে, মনে থাকবে? এটা একটা দারুণ কোশ্চেন। ইকো না হলে প্রিন্ট হবে না, এর পিএইচপির প্রিন্টও আছে, এটা কি ডিসপ্লে হবে? দেখি প্রিন্ট দিয়ে কি হয়। হ্যাঁ প্রিন্ট অবশ্যই ডিসপ্লে হয়েছে, একই কাজ হচ্ছে, সমস্যা নেই। তবে স্লাইড ডিফারেন্স আছে, সেই ডিফারেন্সটা আমি পরে বলবো, এখন না। তবে আমরা চেষ্টা করব ইকো ইউজ করার জন্য, মনে থাকবে? কারণ ইকোটা অনেক পাওয়ারফুল, কি বলবো, অনেক পাওয়ারফুল কমান্ড। ঠিক আছে, দেখি এটাতে একটু নেয় কিনা, আমি একটু দেখি। যা আগে এদিকে ঘুরে যাচ্ছে কেন, আমি কি টাইপ করতে পারছি না নাকি? আমি ইকো হ্যালো ওয়ার্ল্ড, সিএমডি পর্যন্ত চেনে ইকো কি জিনিস। ঠিক আছে, সিএমডি পর এটা কিন্তু পিএইচপি সাপোর্টে না, এটা কিন্তু ইকো সে অটোমেটিক্যালি চেনে। কিন্তু আমি যদি দিই প্রিন্ট সেম, আনএবল টু ইনিশিয়ালাইজ ডিভাইস পিআরএন, সে চিনতে পারছে না। ঠিক আছে, ইকো কমান্ডটা অনেক পাওয়ারফুল, ইকো কমান্ডটা অনেক বেশি মাত্রায় নিতে পারে, কিন্তু কিছু ক্ষেত্রে আমরা যাই দেখবো আর প্রিন্টও ইউজ করছি, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই ইকো ইউজ করবো। সবই ইউজ করার অ্যাবিলিটি থাকতে হবে, মানে লাস্টের যে বিশেষ দ্রষ্টব্য যে কথাটা। তাইলে আমরা ইকো করব এবং সব জিনিস আমরা দেখতে পারবো। আমরা যদি শুধু ফার্স্ট ইকো করি তাহলে শুধু ফার্স্ট দেখবো, শুধু লাস্ট করি লাস্ট দেখবো, যা খুশি তাই করতে পারবো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে আমরা স্ট্রিং নিয়ে কাজ করলাম, অর্থাৎ স্ট্রিংটা আমি ভেরিয়েবলের মধ্যে রাখলাম, নাম্বারটা ভেরিয়েবলের মধ্যে রাখলাম, এবং সেটাতে ছোট্ট একটা অপারেশন করা হয়েছে, সেটাতে কি স্ট্রিংয়ের অপারেশন, সেটা হচ্ছে কনক্যাটেনেশন যাকে বলা হয়, অর্থাৎ দুইটা স্ট্রিং জোড়া লাগানো। এবং নাম্বারকে আমরা জোড়া লাগাইছি সেমভাবে, নাম্বার দিয়ে আবার কী করছি, যোগ করতে পারি। সো যোগ যখন করতে পারি, বিয়োগ গুণ ভাগ সবই করা যাবে, কোনো সমস্যা নেই। তো এইভাবে আমরা মোটামুটি এইটা দিয়ে এইভাবে আজকের যে ক্লাসটা সেটা এতটুকু পর্যন্তই থাকলো। আগামী দিনের ক্লাস এর থেকে একটু অ্যাডভান্স হবে।